প্রিয় ছাত্রছাত্রীরা, প্রাঙ্গণ কথা চ্যানেলের উপস্থাপনায় আমি উত্তম স্যার। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের একমাত্র গল্প, যে গল্প থেকে তোমাদের 8 নম্বরের MCQ টাইপ কোশ্চেন আসবে। পুঁইমাচা গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্পের তৃতীয় পর্ব। প্রথম দুটি পর্ব আমি তোমাদের আলোচনা করে দিয়েছি এবং সেটা 1 থেকে 9 পৃষ্ঠা পর্যন্ত প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে মোট 1 থেকে 9 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিয়েছি। আজ এই তৃতীয় পর্বে আমি আলোচনা করব 10 থেকে 10 পৃষ্ঠা থেকে শেষ অংশটুকু যতটা হয়। দেখো, এই পুঁইমাচা গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি একজন গৃহশিক্ষকের চাকরি করতে গিয়ে তিনি তার ছাত্রছাত্রীদের সামনে বানিয়ে যে সমস্ত গল্প করতেন, সে বানিয়ে বলা গল্পগুলির মধ্যে এই পুঁইমাচা গল্প একটি, যেটা আমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এই গল্পে দেখতে পাবো সহায় হরি, অন্নপূর্ণা, খেন্তি, পুঁটি, রাধি একই পরিবারের সদস্য। অন্নপূর্ণা এবং সহায় হরি স্বামী স্ত্রী, আর তাদের 3 মেয়ে খেন্তি, পুঁটি এবং রাধি। তাদের নিত্য নৈমিত্তিক অভাব অনাটন এবং খেন্তির বিয়ের ঠিক হয়ে যাওয়ার পরে আশীর্বাদ হয়ে গিয়েও বিয়ে হয়নি, তার জন্য কালীময় চণ্ডী মণ্ডপে আলোচনা হয়েছে তাদেরকে একঘরে করে দেওয়া। এবং দারিদ্রতার মধ্যে অন্নপূর্ণা কি করে তার সংসারটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে নিজে সর্বদা নিজেকে নিয়োজিত করে রাখে, এবং সহায় হরি কতটা উদাসীন সংসারের প্রতি, এবং তাদের 3 মেয়ের যে কথোপকথন, সেই সমন্বয়ে তৈরি হয়েছে এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্পটি। তাহলে বন্ধুরা, আমরা এই পুঁইমাচা গল্পের তৃতীয় পর্বে শেষ যেটুকু অংশ বাকি আছে সেই অংশটুকু আমি লাইন ধরে ধরে তোমাদের সামনে আলোচনা করছি। শুরু করছি পুঁইমাচা গল্পের তৃতীয় পর্ব। পুঁটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীর না হলে কি পাটিসাপটা হয় না? খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে। পুঁটি সে বলল, জিজ্ঞাসা করলো তার মায়ের কাছে যে তারই একজন তার কাছে বলেছিল, খেদি বলে, যে ক্ষীরের পুর না হলে নাকি পাটিসাপটা হয় না। কিন্তু তাই সে তার মায়ের কাছে সেই জিজ্ঞাসাটা মিটিয়ে নিতে চেয়েছিল। সে আবার খেদিকে বলেও ছিল যে আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সুন্দর তো খেতে ভালো লাগে। অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। অন্নপূর্ণা জানে খেদি ঠিকই কথা বলেছে, কিন্তু তাদের মেয়েদের তো আর সেই সুন্দর করে পরিপাটি করে বানিয়ে দিতে পারে না। তাই অন্নপূর্ণা কি করবে, সেই উত্তরে কি বলবে, সেটাই সে খুঁজতে শুরু করে দিয়েছে। খেন্তি বলিল, খেদির ওইসব কথা, খেদির মা তো ভারী পিঠে বানায় কি না? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলে কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কি না, তাই খুড়িমা 2খানা পাটিসাপটা খেতে দিলে। ওমা, কেমন একটা ধরা ধরা গন্ধ! আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়। তাহলে খেন্তি সে তো বড়, সে জানে তার মায়ের অসহায় অবস্থাটা সে বুঝতে পারছে, যে তার মেজ বোন পুঁটি যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর সে খুঁজে পাচ্ছে না। তাই খেন্তি বড় বোন হয়ে যে তার মায়ের পক্ষ অবলম্বন করে, মা যেন এই অপ্রস্তুতিতে না পড়ে যায়, তার জন্য খেন্তি বলতে শুরু করে দিয়েছে, ও তুই এসব বলছিস? খেদিদের বাড়িতে আমি গিয়েছিলাম, জামাই এসেছিল, তাদের ওই পিঠে পুলি হয়েছিল, আমাকে খেতে দিয়েছিল, পাটিসাপটা করেছিল, কিন্তু সে কেমন ধরা ধরা গন্ধ। পাটিসাপটা কি আর ওই ক্ষীরের পুর দিলে ছাই খেতে হয়, অর্থাৎ ভালো খেতে হয় না। বেপরোয়াভাবে উপযুক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মা, নারকেল করা একটু নেব? তাহলে খেন্তি এই কথা উত্তর দেওয়ার পর তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, ওই নারকেল করা একটু নেব? অন্নপূর্ণা বললেন, নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে
না কি হবে, যা ওদিকে যা। তাহলে তার মাও বললো যে হ্যাঁ নিয়ে ওদিকে চলে যা, কারণ এখান থেকে তুই খাবি, খাওয়া দাওয়া করলে আমার মুখ থেকে পড়বে, সেজন্য ওদিকে গিয়ে খা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারে না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। তাহলে আমরা যদি সুখী হই তাহলে সেই ভাবটা আমাদের মুখে ফুটে ওঠে। আমরা যদি দুঃখী হই, আমাদের যদি দুঃখ কষ্ট হয়, তাহলে সেই ভাবটা আমাদের মুখের মধ্যে ফুটে ওঠে। তো খেন্তি ওই নারকেল কোড়াটা নেওয়ার পরে যে খুব আনন্দ পেয়েছিল, সেটা কিন্তু তার মুখ দেখলেই বোঝা যায়, এবং সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দি। তাহলে ওই যে পিঠে পুলির আয়োজন হয়েছিল, তার পিঠে পুলির আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে, বলছে তোরা সব পাতা পেতে বস এবং গরম গরম তোদের খেতে দিই। খেন্তি জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। এবং খেন্তিকে আদেশ করলো অন্নপূর্ণা যে জল দেওয়া ভাত আছে ও বেলায়, সেটা নিয়ে চলে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এই প্রস্তাব যে মনোপুত হইল না, তা তার মুখ দেখিয়াই বোঝা গেল। অর্থাৎ অন্নপূর্ণা যখন ওই জল দেওয়া ভাতটা আনতে বললো খেন্তিকে, খেন্তি হয়তো ভেবেছিল যে তার জন্যই হয়তো ওই জল দেওয়া ভাতের ব্যবস্থা হয়েছে, সেটা তার মুখ দেখে কিন্তু সে খুব বিষণ্ণ হয়ে গেল, সেটা বোঝা গেল। পুটি বলিল, মা বর্দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। দেখো বোন, রক্তের সম্পর্ক, তাদের কত একে অন্যের জন্য কত ভাবনা। পুটি বলছে যে মা দিদি এগুলো খেতে ভালোবাসে। পুটি হয়তো ভেবেছিল হয়তো অন্নপূর্ণা ওই খেন্তিকে জল দেওয়া ভাতটাই খেতে বলবে, তাই পুটি কিন্তু বলছে না, বর্দি ভালোবাসে, বর্দি এগুলোই খাক, জল দেওয়া ভাতটা আমরা কালকে সকালে সবাই একসঙ্গে খাবো। খান কয়েক খাইবার পরেই মেজো মেয়ে পুঁটি খাইতে চাইল না। তাহলে মেজো মেয়ে পুঁটি আর খেতে তার ইচ্ছা হলো না। সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। তাহলে পুঁটি তো অল্প কয়েকটা খেলো, খাওয়ার পরে সে খাচ্ছে না, সে নাকি মিষ্টি ভালো খেতে পারে না, কিন্তু সকলের খাওয়া শেষ হয়ে গেছে। খেন্তি যে ভোজন রসিক, ভোজন প্রিয়, সে কিন্তু খাচ্ছে, সে মুখ বুজিয়া শান্তভাবে খায়। তাহলে সে কিভাবে খাচ্ছে? মুখ বন্ধ করে শান্তভাবে খাচ্ছে, বড় একটা কথা কয় না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়া 18-19 খানা খাইয়া আছে। মা সেটাও কিন্তু খেয়াল করেছে তার মেয়ে কতটা খেতে ভালোবাসে, কতটা খাওয়ার প্রতি আসক্তি আছে তার। তাহলে খেন্তি কতগুলো খেয়েছে? কম করে 18-19 খানা খেয়েছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অর্থাৎ খেন্তি খেতে খেতে শান্তভাবে তার সম্মতি আছে, মানে ওই যে দেবে বলেছে আর কয়টা নিবি, তো আরও যাতে দেয় সেই উদ্দেশ্যে সেই সম্মতিসূচক ঘাড় নেড়ে উত্তর দিল, জবাব দিল। অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল। অর্থাৎ খেন্তি খেতে ভালোবাসে, আরও কয়েকটা পিঠে পেয়েছে, তার মুখটা আরও উজ্জ্বল হয়ে উঠেছে। হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও। তাহলে খেন্তি বলছে, মা বেশ খেতে হয়েছে, ওই যে তুমি কেমন ফাটিয়ে নাও, ফেনিয়ে নাও, তার জন্য এত ভালো খেতে হয়েছে। ওতেই কিন্তু সে পুনরায় খাইতে লাগিল। হ্যাঁ, তার মায়ের প্রশংসা করলো, পিঠে বানানোর যে কারিগরি দক্ষতা সেটাকেও কিন্তু প্রশংসা করলো, আর ওতেই কিন্তু এত টেস্ট হয়েছে বলেই খেন্তি উল্লেখ করলো। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে স্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রইলেন। তাহলে অন্নপূর্ণা ওই পিঠে তৈরির যে সমস্ত সরঞ্জাম, ওই যে হাতা খুন্তি চুলি, এগুলো গুছিয়ে নিচ্ছে, আর ওই তার মেয়েটির কথা ভাবছে যে ভোজনপটু মেয়েটি সে কত খেতে ভালোবাসে, এবং তার দিকে চেয়ে আছে। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। তাহলে তার মা মনে মনে ভাবছে, খেন্তি আমার যার ঘরে যাবে, অর্থাৎ তাকে বিয়ে দিতে হবে, সে বধূ বেশে যার ঘরে যাবে
তার ঘরে অনেক শান্ত থাকবে, শান্তি থাকবে, সেটা কিন্তু খেন্তির মা অন্নপূর্ণা মনে করছে। এমন ভালো মানুষ, কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটুকু মুখে নেই, উঁচু কথা কখনো কেউ শোনেনি। তাহলে খেন্তিকে যত গাল দাও, মারো, বকো, সে কিন্তু চুপচাপ থাকে, টু শব্দটুকু কেউ কখনো ওর মুখে শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সোহায়ুরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। খুব ইম্পর্টেন্ট। তাহলে খেন্তির বিবাহ হইয়া গেল কার ঘটকালিতে এবং কোন মাসে? দ্বিতীয় পক্ষের বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। তাহলে বরের এটা দ্বিতীয় পক্ষ, অর্থাৎ খেন্তি যার সঙ্গে বিয়ে হচ্ছে, বরের আগেও বিয়ে হয়ে গেছে এবং এটি দ্বিতীয় বিয়ে তার, এবং তার বয়স কত? 40-এর খুব বেশি হবে না, অর্থাৎ 40-এর আশেপাশে, কাছাকাছি। প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতি সম্পন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিলেট, চুন ও ইটের ব্যবসায়ে 2 পয়সা নাকি করিয়াছে, এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কি না? তাহলে ওই যে 40-এর কাছাকাছি বয়স, তাই অন্নপূর্ণা কিন্তু প্রথমে একটু অনিচ্ছা প্রকাশ করেছিল ওই পাত্রকে মেয়ে দেওয়ার জন্য, কিন্তু দেখলো পাত্রটি যেহেতু সঙ্গতি সম্পন্ন মানে অর্থপূর্ণ, এবং শহর অঞ্চলে যার বাড়ি, তার ব্যবসাও আছে। কি ব্যবসা? সিলেট, চুন ও ইটের ব্যবসা আছে, এবং এরকম পাত্র সচরাচর মেলে না, কারণ তারা গরিব মানুষ, তারা দিতে থুতে পারবে না, কারণ তখন সমাজে পণ প্রথা ছিল। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন, পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এজন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিল না। তাহলে প্রথমে জামাইয়ের বয়স একটু বেশি বলে অন্নপূর্ণা যেতে লজ্জা করছিল, সংকোচ করছিল, কিন্তু দেখলো যে এই সংকোচ করলে খেন্তি হয়তো মনে মনে কষ্ট পাবে যে আমার মা এলো না। তাই যখন বরকে বরণ করে ওই বরের হাতে তার মেয়েকে তুলে দেবে, অর্থাৎ তার জামাইয়ের হাতে মেয়েকে তুলে দেবে, তখন সে অন্নপূর্ণা এসে তা ওই মেয়ের পুষ্ট হাত, অর্থাৎ মোটা হাত দুটো ওই জামাইয়ের হাতে তুলে দিল, এবং চোখে জলে তার গলাটা যেন বন্ধ হয়ে গেল, সে আর কোনো কথা বলতে পারল না। বাড়ির বাইর হইয়া আমলকিতলায় বেহারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। তাহলে পালকি বাহক, বেহারা কারা? পালকি বাহক, যারা পালকি বহন করে, যারা কাঁধে করে পালকি বইতে হয় তো কষ্ট হয়, তাই তারা একটু সুবিধা করে নেওয়ার জন্য কোথায় নামালো? খেয়াল করবে কিন্তু, আমলকিতলায় নামালো। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরে রাঙা চেলির আঁচলখানা পালকির বাইর হইয়া সেখানে লুটাইতেছে। দেখো মা তার মেয়েকে বিদায় দিচ্ছে, যে মেয়ে তার স্নেহের, যে মেয়ে তার ভালোবাসার, সেই মেয়েকে বিদায় দিচ্ছে, তাই মাতৃর হৃদয় যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। বলছে কি, অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারে, অর্থাৎ যেখানে নামিয়েছিল পালকিটা, সেই বেড়া আছে, সেই বেড়ার ধারে কি আছে? একটা নীল রঙের মেদি ফুল, তার যে গুচ্ছ গুচ্ছ মেদি ফুল হয়ে আছে, সেই ফুলের উপরে খেন্তির কম দামের, অর্থাৎ খেন্তিরা গরিব মানুষ, বেশি টাকা দিয়ে কিনতে পারেনি, কম দামের বালুচরে রাঙা চেলির আঁচলখানা, শাড়ির আঁচলখানা পালকির বাইরে বেরিয়ে এসে সেখানে লুটাইতেছে, অর্থাৎ সেই ফুলের উপরে লুটিয়ে পড়েছে। তাহারে অত্যন্ত অগোছল, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছে, তার বুকটা চৌচির হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, যে এই অধিক মাত্রায় ভোজনপটু এবং অগোছল, নিতান্ত নিরীহ, সে মুখের উপরে কথা বলতে পারে না, কেউ যদি মারধর করে, কেউ যদি বকবকি করে, সে নীরবে সহ্য করে, একে অন্যের ঘরে পাঠাবো, অপরিচিত জায়গায় পাঠাবো, তাকে কি তারা বুঝবে? সেই কথাও কিন্তু অন্নপূর্ণা মনে করছে বারবার। খেন্তিকে কি অপরে ঠিক বুঝবে? দেখো তারপরে প্যারাগ্রাফ। যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিতেছিল, মা আষাঢ় মাসে আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো
তাহলে তার মাও কাঁদছে, খেন্তিও কাঁদছে। সেই কান্নার মধ্যেও কিন্তু খেন্তি তার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, মা বৈশাখ মাসে বিয়ে হয়েছে, জ্যৈষ্ঠ আষাঢ়, আষাঢ় মাসে আমাকে আনতে যেও, বাবাকে পাঠিয়ে দিও। মাত্র তো মাঝে 2 মাস। ওপার ঠান দিদি বললেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। তাহলে দেখো, বিয়ের পরে বর বধূদের যে নতুন সন্তানের আগমন ঘটে, সেই সন্তান আগমনের কথা কিন্তু এখানে বলছে ঠান দিদি। ঠান দিদি বলছে, এই তোর বাবা যাবে কেন? আগে নাতি হোক, অর্থাৎ তোর বাবা দাদু হোক, তারপরে যাবে। একটু রসিকতা করে বলছে। গল্পটি এমনও, কখনো তোমার পড়তে পড়তে চোখের পাতাটা জলে ভিজে যাবে, আবার কখনো তুমি একটু মৃদুমন্দ হাসতেও থাকবে। ঠান দিদির কথায় তোমাদের হয়তো হাসি পাবে। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একগুঁয়েমে সুরে বলিল, না যাবে না বই কি, দেখো তো কেমন না যান। তাহলে মেয়ে তার বাবা মায়ের কাছে তার অধিকার আছে, সেইটুকুই সে প্রয়োগ করছে। বলছে, না তুমি বলছো যাবে না, দেখো তো। জলে ভর্তি ডাগর চোখে একটু লাজুক হাসি। ওই যে বলেছিল আগে নাতি হোক, তাতে একটু লজ্জাও পেয়েছে। দেখো, একটা মুখের মধ্যে কত রকম ভাব বিকশিত হচ্ছে। জল ভরা ডাগর চোখ, একটু লাজুক হাসি, হ্যাঁ, এবং অধিকার বোধ, সবটাই যেন ফুটে উঠছে তার মুখের মধ্যে। হ্যাঁ, দেখো তো কেমন জান না। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠোনের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নেই যে। তাহলে ফাল্গুন চৈত্র মাসে ওই আমসত্ত্ব যেটা উঠোনে রৌদ্র দিত, সন্ধ্যাবেলা তোলার সময় তার মনটা, মায়ের মনটা হু হু করে কেঁদে উঠত। হ্যাঁ, কারণ কি, তার অনাচারী লোভী মেয়েটি যে বাড়িতে নেই আজ, সে মেয়েটি তার বাড়িতে নেই। কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনের মতো হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা বলবে একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি। তাহলে এই কোনটা ছিঁড়ে একটুখানি কে বলতো? খেন্তি বলতো। কাকে বলতো? মাকে বলতো। কি ছিঁড়ে দিতে বলতো? আমসত্ত্বের কোনা ছিঁড়ে দিতে বলতো। খেয়াল করবে কিন্তু এই প্রশ্নগুলো হওয়ার চান্সেস আছে। 1 বছরের উপর হইয়া গিয়াছে, পুনরায় আষাঢ় মাস বর্ষা বেশ নামিয়াছে। তাহলে 1 বছর তার বিয়ে হয়েছিল কবে? বৈশাখ মাসে। আষাঢ় মাসে তাকে আনতে বলেছিল, কিন্তু সে আষাঢ় মাসে তো যেতে পারেনি, পরের আষাঢ় মাস চলে এসেছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায়রী প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। হ্যাঁ, 1 বছর পরে যে আষাঢ় মাস, সেই আষাঢ় মাসে তার প্রতিবেশী বিষ্ণু সরকার, তাহলে তার প্রতিবেশীর নাম কি? বিষ্ণু সরকার। বিষ্ণু সরকারের সঙ্গে কথা বলিতেছেন কে? সহায়রী। সহায়রী তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে? হ্যাঁ, একটু আফসোসের সুরে, ক্ষোভের সুরে, দুঃখের সুরে সে বলছে সহায়রী যে ও আমাদের সঙ্গে তো এরকম হবেই। আমাদের টাকা পয়সা নেই, অর্থবিত্ত নেই, তো আমাদের সঙ্গে এর থেকে ভালো কি আর হবে? বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন। তালপাতার চাটাই, তার উপরে উবু হয়ে, অর্থাৎ 2 পায়ের উপর ভর দিয়ে বসেছিল। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। তাহলে ময়দা চটকাইতে গেলে মায়েদের যে শক্তিটা প্রয়োজন হয়, যেটা ওই 2 পায়ের উপর উবু হয়ে বসে বসে জোর করে করে ময়দাটা পিষতে থাকে। তো বিষ্ণু সরকারের বসা দেখে দূর থেকে সেই রকমই মনে হবে পেছন দিক দিয়ে। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না, সব তো আর, তাছাড়া আমি যা দেওয়ার নগদই দেব। হ্যাঁ, বিষ্ণু সরকারের হয়তো মেয়ে আছে, বলছে না, তুমি যেটা বলছো সেটা নয়, আমার যা দেওয়ার সেটা আমি নগদ দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? তাহলে এই লাইনের দ্বারা তুমি বুঝতে পারছো তার মেয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। বিষ্ণু সরকার বলছে যে তোমার মেয়ের হয়েছিল কি? সহায়রী হুকোটায় 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম। তার মেয়ের কি হয়েছিল, অর্থাৎ খেন্তির কী রোগ হয়েছিল?
বসন্ত রোগ হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল। বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। খেয়াল করো তাহলে তার শ্বশুর বাড়িতে 15 টাকা, কত টাকা বাকি ছিল? 250 আন্দাজ, অর্থাৎ আনুমানিক 250 টাকা বাকি ছিল। তারা তো পাঠাতে চায় না, বলে আগে টাকা দাও তারপরে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম টাকাটা ভাইয়া ক্রমে ক্রমে দিচ্ছি, পূজার তত্ত্ব কম করে 30 টাকার কমে হবে না ভেবে দেখলাম কি না। তাহলে সে কিন্তু ওই যে বৈশাখ মাসে বিয়ে হয়েছিল, যে আষাঢ় মাসে আনার কথা ছিল, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে যে পূজা হয় দুর্গা পূজা, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, সেরা উৎসব, সেই দুর্গা পূজাতেও কিন্তু সহায়রী তার মেয়েকে আনতে যেতে পারেনি। কারণ সে যে তত্ত্বটা নিয়ে যাবে পূজার সময় তার দাম পড়ে যাবে 30 টাকা, সেইটা ভেবে তারা যাওয়া হয়নি। মেয়ের নানা নিন্দে ওঠালে, ছোট লোকের মেয়ের মতন চলে, হাওয়াতে ঘরের মতো খায়, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না বুঝলে। তাহলে পৌষ মাসে সে দেখতে গিয়েছিল। কোন মাসে দেখতে গিয়েছিল? বিয়ের পরে পৌষ মাসে সে দেখতে গিয়েছিল। কারণ কি, মেয়েকে ছেড়ে আর থাকতে পারলো না। শহরে হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া হুঁকো টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না, অর্থাৎ একটু থমথমে, একটু একে অন্যের কথা ভাবছে যে কি হয়ে গেল, সর্বনাশের কথা ভাবছে। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বলিলেন, তারপর আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করিতে পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলে এরকম হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলি আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুচির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে একসাথে জল খেয়েছে, আজই না হয় আমি প্রাচীন। তাহলে দেখো, তারা যে একটা সময় তাদের প্রতাপ ছিল, প্রতাপান্বিত ছিল, সেটা শোনাতে চাইছে। ওই যে বলেছে যে ছোট লোকের ঘরের মেয়ে হাওয়াতের ঘরের মতো খায়, এবং তার যে অসুস্থ হয়েছে সেই অবস্থাতে তারা ওই পৌষ মাসে দেখতে যাওয়ার পরেও কিন্তু বিষ্ণু সরকারকে শুনে বিভিন্ন কথা শুনিয়ে দিল। এখনও সে অসুস্থ হয়নি, পরে হয়। তো তুমি বলো বিষ্ণু কাকা খুড়ো, যে এই পরমেশ্বর চাটুর্যের যে নীলকুচির তে বাঘে গরুতে এক সাথে জল খেত যারা মালে, আমি প্রাচীন আভিজাত্য অনুভব করছি, গৌরব অনুভব করছি। আভিজাত্যর গৌরবে শহরই শুদ্ধ স্বরে হাহা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। তাহলে ওই আভিজাত্য ছিল, তাদের একটা সময় আড়ম্বর ছিল, সেইটা মনে করে সে আশ্বস্ত হলো এবং ওই একটু উচ্চস্বরে হাসতে শুরু করলেন। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়লেন। অর্থাৎ বিষ্ণু সরকার ওই যে ও ঠিক কথা বলেছে সেটা ঘাড় নেড়ে জবাব দিল। তারপর ফাল্গুন মাসে তার বসন্ত হলো। তাহলে কোন মাসে তার বসন্ত হয়েছিল? ফাল্গুন মাসে বসন্ত হলো। এমন চামার, বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। তাহলে কোথায় তার বোন থাকে? দুঃসম্পর্কের বোন শহরের টালায়। এবং সেখানে তারা কি করে জানতে পেরেছিল? কালীঘাটে পুজো দিতে এসেছিল, দিতে এসেই তার খোঁজ পেয়েছিল। আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয়, অর্থাৎ তার বোনেরা শহরকে খবর দিয়েছে। তা আমি গিয়ে দেখতে পাওনি, অর্থাৎ তুমি গিয়ে আর মেয়েকে জীবন্ত অবস্থায় দেখতে পাওনি। তখন শহরে বলছে গল্পের ট্র্যাজেডি না, এমনি চামার গয়নাগুলো অসুখ অবস্থাতে গা থেকে খুলে নিয়ে তবেই টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। অর্থাৎ ওই শহরই এবং ওই বিষ্ণু সরকার তারা কোনো একটা গন্তব্যে তাদের রওনা দেবে, তাই বলছে চলো যাওয়া যাক, আর দেরি করা যাবে না।
চার কি ঠিক করলে, অর্থাৎ তারা মাছ ধরতে যাবে, তার জন্য তারা টোপ রেডি করছে। পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধা হবে না, মানে পিঁপড়ের টোপ যদি দাও তাতে যদি মুড়ির চার দাও তাহলে কিন্তু খুব একটা মাছ খাবে না। তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে, আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানেই দেখেন নাই। তাহলে এইবার পৌষ মাসে প্রচণ্ড শীত পড়েছে, অর্থাৎ খেমতি যে শীতের সময় বেঁচেছিল সেই শীত পরে, তার পরবর্তী যে শীত সেই শীতে প্রচণ্ড শীত পড়েছে। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসে অন্নপূর্ণা সরু চাকলির পিঠের জন্য চালের গুঁড়ো গোলা তৈরি করিতেছেন। তাহলে সরু চাকলির পিঠে অর্থাৎ কি, চালের গুঁড়ো এবং কলাই এবং ডাল দিয়ে মিশিয়ে যে রুটির মতো যে পিঠে তৈরি হয় সেটা হচ্ছে সরু চাকলির পিঠে বলা হয়। সেই সরু চাকলির পিঠে করার জন্য অন্নপূর্ণা প্রস্তুতি নিচ্ছে। আবার বলছি, সরু চাকলিটা কি, চালের গুঁড়ো ও কলাইয়ের ডাল বাটা একসঙ্গে মিশিয়ে যে রুটির মতো যে পিঠে তৈরি হয় সেটাকে বলা হয় সরু চাকলির পিঠে। পুটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোয়াইতেছে। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুটি বলিল, আচ্ছা মা, ওতে একটুখানি নুন দিলে হয় না? ওমা দেখো মা, রাধির দোলায় কোথায় ঝুলছে, এখনই ধরে উঠবে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে এসে বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আর আগুন পোয়ানো হয় না? এদিকে আয়, গোলা তৈরি হয়ে গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুছি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আঁচে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিল। তাহলে ওই যে তারা যে সব উনুনের কাছে বসেছিল, আবার তার পরের পৌষ সংক্রান্তিতে যে খেন্তি ছাড়া তাদের বাড়িতে যে পিঠে পুলির আয়োজন হচ্ছিল, সেই সময় অন্নপূর্ণা সেই যে পিঠেগুলো তৈরি করছে সেটা টোপরের মতো ফুলে উঠেছে এবং তার মেয়েরা, মেজো মেয়ে এবং ছোটো মেয়ে, তারা যে উনুনের ধারে বসেছিল তাদেরকে সরে আসতে বলল। পুটি বলিল, মা দাও, প্রথম পিঠেখানা কানাচে ষাঁড়া ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। তাহলে পুঁটি, যে মেজো মেয়ে, সে বলল যে ওই ঘরের পেছন দিকে যে শেওড়া গাছ আছে সেখানে তাদের পুরাতন রীতি অনুযায়ী সেটা প্রথম পিঠেটা দিয়ে আসতে হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে, সেটা ফেলে দিয়ে আসার জন্য সে বলল। অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পেছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচা পাতার থেলো থেলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকাইয়া রইয়া আছে। তাহলে দেখো, জ্যোৎস্নাতে একটা প্রাকৃতিক সৌন্দর্য অনেকটা বর্ধিত হয় এবং সেই বর্ধিত সৌন্দর্য যেন তাদেরকে মোহিত করেছে। কোথায়? যে ওই যে শেওড়া গাছ, সেই শেওড়া গাছের ঝোপের মাথায় যে তেলাকুচো ফুল হয়ে আছে সাদা সাদা, সেখানে যেন জ্যোৎস্নাটা প্রতিফলিত হচ্ছে এবং সেই ফুলগুলো আরও সৌন্দর্যবর্ধক হয়ে উঠেছে। পুটি ও রাধি খিড়কি দোর খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল। তাহলে যেই দরজাটা খুললো, সেই একটি শিয়াল ওই যে শুকনো পাতা পড়েছিল, গাছের পাতা পড়েছিল, তার উপর দিয়ে ছুটে পালালো। পুটি পিঠেখানা জোর করিয়া ছুড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারধারে নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। তোমরাও দেখতে পাবে পিঠেটা যেই ওরা ভয় পেয়ে গেছে, ওই যে একটা শিয়াল ছুটে পালিয়েছে, ভয় পাচ্ছে, ঝোপের দিকে যখন তাকাচ্ছে, তারা কী করছে, তোমাদেরও দেখবে যখন ভয় পাবে, সেই ভয়ে যে জায়গা থেকে পাচ্ছ বলে মনে হবে সেই দিকে তাকিয়ে তোমরা পেছন পেছন হাঁটতে শুরু করবে এবং তাড়াতাড়ি তোমাদের যে নিরাপদ আশ্রয়, সেটা বাবা মায়ের কাছে হতে পারে, সেটা ঘরের মধ্যে হতে পারে, সেখানে এসে ঝপ করে তোমরা দরজাটা বন্ধ করে দাও। তারাও ঠিক কিন্তু সেরকমই করলো। পুটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, দিলি? পুটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম।
তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল, পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পেছনে বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠকর শব্দ করিতেছিল। তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, বর্দি বড় ভালোবাসত। তাহলে অনেকটা রাত হয়ে গেছে এবং একটি কাঠঠোকরা পাখি সে ওই কাঠের গায়ে তার ঠোঁট দিয়ে যেমন করে ঠোকরাতে থাকে এবং সেখান থেকে যে শব্দ উৎপন্ন হয় সে শব্দটাও ভেসে আসছে এবং তার শব্দটা কাঠঠোকরা যেন ক্লান্ত হয়ে পড়েছে, তন্দ্রালু হয়ে ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে যাচ্ছে, সেটাও যেন তার শব্দে প্রতিফলিত হচ্ছে। এবং পুটি বলছে বর্দি অর্থাৎ খেন্তির কথা আবার মনে পড়েছে তাদের, যে বর্দি বড় খেতে ভালোবাসত। তিনজনে খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রইল। তারপরে তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। তাহলে তিনজন ওই বর্দির কথা বলতেই অর্থাৎ খেন্তির কথা বলতেই সবাই একটু সেই ভাবনার জগতে চলে গেল, সবাই স্তব্ধ হয়ে গেল, চুপচাপ হয়ে গেল এবং তিনজনের দৃষ্টি চলে গেল একটা জায়গায়। দেখো কোন জায়গাটা গেল, তোমরা পড়লেই বুঝতে পারবে। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত স্বাদের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। তাহলে তিনজনের অর্থাৎ রাধি, পুঁটি এবং তার মা অন্নপূর্ণার দৃষ্টি কোথায় গিয়ে আবদ্ধ হলো? তাদের বাড়ির সামনে, তার ঘরের সামনে যেখানে পুঁই গাছের চারা লাগিয়েছিল সেই লোভী খেন্তি মেয়েটি, যে শান্ত শিষ্ট, অন্যের কথায় কোনো কথা বলে না, উত্তর করে না, যে আজকে তাদের মধ্যে আর নেই, তার লাগানো সেই পুঁই গাছের মাচার দিকে সবার দৃষ্টি চলে গেল। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই। তাহলে সেই পুঁই গাছটি এখন আর সেই লিকলিকে সরু পুঁই চারা নেই, সেটা অনেক বড় হয়েছে এবং পুষ্ট হয়েছে, স্বাস্থ্যবান হয়েছে সেই পুঁই শাকের ডাঁটাগুলি এবং সব ডাঁটাগুলি যে পুঁই মাচায় ধরছে না, আর মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুস্পষ্ট নদর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। এবং সেটা কেমন? সেই পুঁই শাকের ডাঁটাগুলি খুব সুস্বাস্থ্যবান এবং নদর মানে সুপুষ্ট, এবং তারা যেন জীবনের প্রবর্ধমান লাবণ্যে ভরপুর এবং তারা যেন তাদের অস্তিত্ব জানান দিচ্ছে, তাদের সৌন্দর্যে অর্থাৎ তাদের এই স্বাস্থ্য এবং সুন্দর চেহারা নিয়ে যেন তারা লাবণ্যে পরিস্ফুটিত হচ্ছে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আলোচনা? যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করতে একেবারে ভুলো না। লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও। আমার এই চ্যানেলে আমি একে একে তোমাদের যে কটি গদ্য, পদ্য এবং আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা আছে, অর্থাৎ আমরা সাহিত্য অনুশীলনী থেকে আমরা 25 নম্বরের কোশ্চেন পাবো 40-এর মধ্যে। তার মধ্যে আমরা এই পুঁই মাথা থেকে পাবো 8, আমরা বিড়াল প্রবন্ধ থেকে পাবো 5, 8 5 13, এবং দুটো কবিতা থেকে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সাম্যবাদী এই দুটো কবিতা থেকে পাবো 7, 13 আর 7 20। আর যে আন্তর্জাতিক এটি গল্প বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো এবং ভারতীয় কবিতা চারণ কবি, এইটা থেকে পাবো 5। এই টোটাল 25 নম্বর পাবো আমরা সাহিত্য অনুশীলনী থেকে। তোমরা মন দিয়ে পড়াশুনো করো। 25-এর মধ্যে 25 পাওয়াটা অত্যন্ত সহজ ব্যাপার। শুধু মনোযোগ সহকারে পড়াশুনো করো এবং টেক্সট বইটা, আমার এটা উপদেশ থাকবে, তোমরা টেক্সট বইটা খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। আবার বলছি, প্রাঙ্গণ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করতে একেবারে ভুলবে না।